আমাদের সবসময় পারমাণবিক বোমার ভয় দেখাচ্ছে, দারিদ্রতার ভয় দেখাচ্ছে, বেকারত্বের ভয় দেখাচ্ছে, ভয় দেখায় আমাদেরকে দাস বানিয়ে রাখছে। আপনি খেয়াল করেন, দাসত্ব আগে ছিল শেকল বেঁধে জাহাজ ভরে নিয়ে যেতে হতো। এখন আমরা নিজেরাই জমি বেচে আইএলটিএস করে এটা করে ওখানে যাচ্ছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে এই 432 এবং 440-এর বিষয়টা চলে আসে। তাহলে এই আপনি এতদিনে কোনো মিউজিকে আপনি কাঁদেননি, আপনি শান্ত হননি? অজস্র মিউজিকে আমরা শান্ত হয়েছি, কিন্তু আমি জানি না তো কালকে কী বিষয়ে গান হবে। এটা আমার অনুভূতি, কখন কী হবে আমি কি বলতে পারবো যে কালকে সন্ধ্যা 7টা 5 মিনিট আমার বিরহ পাবে, তারপরে আমি ওইটা নিয়ে একটা গান লিখবো এত ফ্রিকোয়েন্সিতে? ব্যাপারটা ওইভাবে আসে না। আপনি স্বপ্ন দেখেন, আপনি কি স্বপ্নকে নিয়ন্ত্রণ করতে পারেন? আজকে রাতে কি স্বপ্ন দেখবেন, এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন? আর্ট কোনোভাবে দায়ী হতে পারে না। আর্টের কোনো পারপাসও নেই। পৃথিবীতে সব কিছুর পারপাস আছে। এটার কারণে এটা হয়, এটার কারণে এটা হয়, এটা এই জন্য করা উচিত, এই জন্য করা উচিত না, অনেক ধরনের ব্যাপার স্যাপার আসে। পৃথিবীতে একমাত্র বিষয় যেটা হলো আর্ট, যেটা জাস্ট ব্যক্তির ভিতরে যা প্রতিফলিত হয়, যা সে ভাবে সেটা তার আর্টের ভিতরে প্রতিফলিত হয়। এনে কোনো মেসেজ দেওয়ার কোনো ব্যাপার স্যাপার নেই, কোনো দায়ের কোনো ব্যাপার নেই, কোনো কিছু নেই। কিন্তু আপনি যখন একজন সংবেদনশীল মানুষ হবেন, আপনি যে পৃথিবীতে আছেন, পৃথিবীটা যদি স্বর্গের মতো হয়, আপনার ভিতরে আয়নার ভিতরে প্রতিফলিত হবে স্বর্গ। যদি নরকের মতো হয়, তাহলে হবে নরক। সো একজন শিল্পী জাস্ট প্রতিফলিত করছে তার সময়কে, এবং তার সময় না, অতীত, এমনকি ভবিষ্যতও সে তার ভিতরে প্রতিফলিত করছে, মানুষ দেখছে। এখন মানুষ যে দেখছে, যেটা মনে হচ্ছে যে ব্যর্থ মানুষ, নরক, এটা ওটা, এটা আসলে সময়ের বাস্তবতা। যেমন ব্যর্থ মানুষ, এটা আমি কোনো ধরনের একটা ইসের থেকে লেখা না, এটা আমার নিজেরই বাসা ভাড়া না দিতে পারার মানে এই আমার সোনার বাংলা সার্কাস দিয়ে আমি মানুষের কাছে পরিচিত হওয়ার আগে আমার নিজেরই একদিন সকালে বাড়ির মালিককে বাসা ভাড়া দিতে না পারার ব্যর্থতা বোধ থেকেই এটা লেখা। সেটা আমার পার্সোনাল অভিজ্ঞতা। এটা কোনো দায় না। এই যে আর্ট ফর আর্ট, আর্ট ফর পিপল, এই জিনিসগুলো খুবই ক্লিশে মনে হয়। কারণ আপনি স্বপ্ন দেখেন, আপনি কি স্বপ্নকে নিয়ন্ত্রণ করতে পারেন? আজকে রাতে কি স্বপ্ন দেখবেন, এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন? হয়তো কিছুটা পারবেন, যদি আপনি সারাদিন যে জিনিসটা নিয়ে ভাবছেন ওইটা হয়তো আপনার স্বপ্নের ভিতরে আসবে। একটু সম্ভাবনা আছে, নাও নেই। আর্ট অনেকটা স্বপ্নের মতোই। তো এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, এটা আপনার ভিতর দিয়ে, মহাপ্রকৃতি আপনার ভিতর দিয়ে পৃথিবীকে এটা দেখাচ্ছে, আর সে মাঝখানে মাধ্যম হিসাবে ব্যবহার করছে শিল্পীকে। এখন আমরা যে অবস্থায় আছি, যে অসহায় অবস্থায় আছি, সেই অসহায় অবস্থায় মানুষকে সাহস দেওয়ার জন্য একটি চরিত্র, মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য একটি চরিত্র হলো দ্রোহ। সমস্ত মানুষের প্রতিনিধি হিসাবে, সমস্ত নিগৃহীত মানুষ, মানে যারা এখনও ভিতরে একটা ভালো পৃথিবীর স্বপ্ন দেখে, যেটা সম্ভব ছিল, যেটা এখন আর ধনীদের কারণে এখন আর সম্ভব না, সেই যে সম্ভব অসম্ভবের যে দোলাচল, এই দোলাচল থেকে তৈরি হওয়া মানুষের প্রতিনিধি হিসাবে একটা চরিত্র হলো দ্রোহ। এখানে সে আমার কোনো ব্যক্তিগতভাবে পরিচিত না, ওটা আমিও না, এটা একটা চরিত্র, উপন্যাসের একটা চরিত্রের মতো। এখন কাপকার মেটামরফোসিসের গেগর সামসা কি কাপকা না? কাপকার তো চাকরি ছিল, কমা চাকরি ছিল, মানে কেরানি ছিল, একজন ডক্টরেট মানুষ, আইনের ডক্টরেট মানুষ, সে কেরানি, মানে সে কোনো বড় ব্যারিস্টারও এই ধরনের কোনো কিছু না। কনসেপচুয়াল অ্যালবাম লিখি মানে এরকম না যে ওটাকে ভেবেই লিখি, এটা আমার গত 2-3 বছরের বিভিন্ন সময় বিভিন্ন আসপেক্টে লেখা। তারপরে ওটাকে একটি গল্পের ভিতরে সংযুক্ত করা, এবং যখন মহাশ্মশানের ভিতরে তারা সংযুক্ত হচ্ছে, তারা একে অপরের সাথে সংযুক্ত চরিত্র হচ্ছে। এটা তখন আর আলাদা চরিত্র থাকছে না। যেভাবে আমরা সমস্ত ব্যক্তি আলাদা আলাদা ব্যক্তি মিলে এই পৃথিবীটা হয়ে উঠি বা মানুষ প্রজাতি হয়ে উঠি, সেরকমই প্রতিদিনই প্রায় গান লেখা হয়, প্রতিদিনই গান বাঁধা হয়। তো এই ধরনের চরিত্র সাধারণত সলো ক্যারিয়ারের দিকে যায়, যাদের প্রচুর গান রেকর্ড করা যায়। কিন্তু আমার সবসময় রক অ্যান্ড রোল নিয়ে একটা ভয়ানক ফ্যান্টাসি ছিল, মানে আমি রক অ্যান্ড রোল, একটা প্রপার রক অ্যান্ড রোল ব্যান্ড করতে চাইছি, যেখানে আমার নাম হারায় যাবে, মানুষ চিনবে সোনার বাংলা সার্কাস বা পূর্বতন মনুসরণী। মানুষ প্রবল রিপনকে এখানে গুরুত্বপূর্ণ না, এখানে একটি ব্যান্ডের আইডেন্টিটির ভিতরে নিজেকে আমি হারাই ফেলতে চাইছি। সো গানের সংখ্যা অনেক বেশি, অনেক গান। তো মহাশ্মশান যাত্রা নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি, বোধহয় শীতেই শুরু করব, আমরা সব প্রস্তুতি চলছে। আর পরবর্তী অ্যালবামের গানগুলোও প্রায় রেডি। এর মাঝখানে আমরা পরবর্তী অ্যালবামের গানগুলো প্রায় রেডি করে ফেলছি, এবং অনেক গান। তো সেই ক্ষেত্রে 6 বছর লাগার কারণ, মহাশ্মশান পৃথিবীর রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও ছিল, প্রায় এখানে 2 বছর, ওখানে হয়েছে।
তার চেয়ে বড় কথা 17টা গান এবং অ্যারেঞ্জমেন্ট শুনলেই আপনারা টের পাচ্ছেন যে আসলে কেন সময় লাগছে। যেমন হায়না এক্সপ্রেস হয়েছে অলমোস্ট 6 মাসের ভিতরে অ্যালবাম রেডি, মানে 4 দিনের ভিতরে রেকর্ডিং শেষ, তারপরে মিক্সিং মাস্টারিং, কারণ ওটা লাইভ রেকর্ডিং ছিল, একসাথে সবাই মিলে বাজায় লাইভ রেকর্ডিং। কিন্তু হায়না এক্সপ্রেসের প্রতিটা ট্র্যাক আলাদা 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 প্রচুর প্রচুর, সেই কারণে মহাশ্মশানের সময় লাগছে। কিন্তু এখন আমাদের প্ল্যান, আমরা ডাবল অ্যালবাম যেহেতু করবো না, ডাবল অ্যালবাম করতে গেলে একটু হয়, আপনি একটা গান রিভিশন করতে গেলেও 2-3 দিন 4 দিন এরকম করলেও দেখবেন 1 বছর হয়ে গেছে 17টা গান। তা এখন আমরা 8-9টা 10টা করে গান করবো এবং ইচ্ছা আছে প্রতি বছরই গান অ্যালবাম করার। তো আমাদের এই বছরে যেহেতু মহাশ্মশান বেরোচ্ছে, আগামী বছরই আমরা চিন্তা করছি আমাদের পরবর্তী অ্যালবামের কাজের জন্য। আর দ্রোহ থাকবে কি থাকবে না এটা চমক, এটা যদি আগে বলে দিই তাহলে তো চমকটা থাকবে না। এই যে 432 এবং 440-এর যে স্ট্যান্ডার্ডের যে ব্যাপারটা, 432 আগের স্ট্যান্ডার্ড ছিল, এখন 440 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের সময় থেকে কোনোভাবে এটাই হয়েছে মানুষের ব্রেন কী করার জন্য। এখন এই যে বিষয়টা, এটা হয়তো কোনো একটি গল্পের কারণে অনেক মানুষ এখন এটার সাথে কানেক্ট করছে, কিন্তু আমাদের মিউজিশিয়ানদের ভিতরে এটা নিয়ে আলাপ হচ্ছে গত 7-8 বছর ধরে। আমরা রেগুলারই কিন্তু এটা একটা মানে ইন্টারনেটের ভাষায় কনস্পিরেসি থিওরি। সেই কনস্পিরেসি থিওরির সাথে আমরা কিন্তু গত 7-8 বছর ধরে আমরা বিতর্কই করতেছি। সো একটা গল্পের ভিতর দিয়ে আসছে বলে মানুষ এইভাবেই করছে। এটা কিন্তু মানে পাশ্চাত্যে বিশেষ করে কনস্পিরেসি জগতে এটা খুব হিট, মানে খুবই আলোচ্য বিষয়। বাংলাদেশে ওটা নতুন করে সাধারণ মানুষের ভিতরে অনেকে হয়তো জানতো, কিন্তু ম্যাস আকারে জানছে এই গল্পটার পরে। তো এইটা অনেক দিনের ভিতরে আমাদের কিন্তু এই নিয়ে বিতর্ক অনেক দিন ধরে হচ্ছে। কিন্তু আমার যেটা মনে হয় যে ধরুন আপনি 432-এর বিষয়টা জানতেন না, 440 আপনি জানতেন, 440-এ আপনি অধিকাংশ গান শুনেছেন, তা আপনার কি এর ভিতরে কোনো গান আপনাকে প্রশান্তি দেয়নি? দিছে অজস্র গান, আমাদের গান না, পৃথিবীর যে কোনো। সো আমার কাছে মনে হয় যে এই যে স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি, এটা একটা ফ্যাক্ট, এটা আমাদের হয়তো শরীরের নার্ভের উপরে একটা আলাদা ভূমিকা রাখে, কিন্তু বেসিক বিষয়টা কিন্তু এই হার্সটা রাখে না। বেসিক বিষয়টা থাকে আপনার মিউজিকের নোটেশনগুলো, আপনি কোন নোটের পর কোন নোটটা ব্যবহার করতেছেন, সেটা স্থায়িত্ব কতখানি এবং সেটার ওঠানামা কতখানি, সেটা তাল লয় এবং সেটা তারপরে আপনার হৃদয় সেখানে কতখানি সংযুক্ত। কারণ একই মিউজিক তো একজন বাজালে কেউ কারোরটা একই নোটেশন, একজন বাজালে একজন কেঁদে ফেলবে, অন্যরা কাঁদবে না। সেখানে ব্যক্তির হৃদয় যে বাজাচ্ছে তার ফিলিংসের উপর ডিপেন্ড করে। তো এটা আসলে শুধুমাত্র আমার কাছে মনে হয় এটা হতে পারে যে 400, এটা কিন্তু এখনো কন্ট্রোভার্সির ব্যাপার। আর পৃথিবীর একদল লোক যে তাদের মানে হয়েছে, সমস্যা হয়েছে কি, বিজ্ঞানের এত জটিল এবং মনস্তত্ত্বের এত জটিল বিষয়, সেগুলো সাধারণ মানুষকে তো জানতে দেওয়া হয়নি বা জানেও না। এটা কিন্তু যারা পৃথিবী নিয়ন্ত্রণ করে তারা জানে। সো অনেক কিছু থাকে এই ফ্রিকোয়েন্সির বিষয়, সেগুলো আমি ঠিক এই ফ্রিকোয়েন্সি বিষয়ক এত বড় এক্সপার্ট না যে আমি এটাকে বলবো এটাই ঠিক এটাই বেঠিক, আমি কোনোটাই বলতে চাচ্ছি না। কিন্তু আমার কাছে পার্সোনালি বা 432 হয়তো আপনাকে আপনার নার্ভকে অনেক কী করে, কিন্তু আপনি 432-এ আয়রন মেডেন একটা গান বানালে তো আপনি ঠান্ডা থাকতে পারবেন না, প্যান্টারের একটা গান চলে তো ঠান্ডা রাখতে পারবেন না। ইভেন আমাদেরও আমার নাম অসুখ গাইতে বললে আপনার ঠান্ডা রাখতে পারবেন না। 432 হয় কেন, যে কোনো ফ্রিকোয়েন্সিতে। সো এখানে ডিপেন্ড করে মিউজিশিয়ানের নোট সিলেকশন, তাল লয় এবং মিউজিশিয়ানের অনুভূতি, এই সমস্ত কিছুই আসলে মানুষের আবেগকে নিয়ন্ত্রণ করে। কারণ এই যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে এই 432 এবং 440-এর বিষয়টা চলে আসে, তাহলে এই আপনি এতদিনে কোনো মিউজিকে আপনি কাঁদেননি, আপনি শান্ত হননি? অজস্র মিউজিকে আমরা শান্ত হয়েছি। তো বিষয়টা আমার কাছে এরকমই মনে হয়, কিন্তু আমি এই বিষয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত দিচ্ছি না, যার ফলে আপনার বলবেন যে আমি ভুল বলেছি বা ঠিক বলেছি। আমার কাছে এটা মনে হয় যে ফ্রিকোয়েন্সির অনেক বিষয় থাকতে পারে। আমি তো পদার্থবিজ্ঞানীও না, আমি একজন স্বঘোষিত অশিক্ষিত মিউজিশিয়ান। সো আমার কাছে এইভাবে আপনারা হার্জের কথা আমি রাস্তা থেকে উঠে আসা মিউজিশিয়ান, মানে রাস্তায় শিখতে শিখতে, কোথাও মিউজিক শিখিনি। তো আমার কাছে যেটা মনে হয় যে বিষয়টা হলো যে আপনার ওই মিউজিকটার ভিতরে নোটস কী থাকতেছে, তাল্লয় কী থাকতেছে, কথা কী থাকতেছে, শিল্পী কতখানি ওটা বিশ্বাসযোগ্যভাবে পরিবেশনা করছে, এই সমস্ত কিছুর ভিতরে আসলে আমাদের অনুভূতি নির্ভর করে, যত না নির্ভর করে 432 এবং 440-এর উপরে। অনেকে 445-ও করে, 442-ও করে, অনেকে অনেকভাবে করে। আবার অনেক জ্যাজ মিউজিশিয়ান আছে এলপাসোর মতো, যারা সবসময় হয়তো 441, 439, 438, অথচ সবাই বাজতেছে 440-এ, বেস গিটার বাজতে 440-এ, সে তার গিটারটাকে একটু হালকা নিচু করে,
ওইটা একটা আলাদা কালার তৈরি করে। সো এটা আসলে অনেক কিছুর মিল, এটাকে খুব স্পেসিফিক এবং বলে ফেলাটা আসলে খুব টাফ। আর বলতে পারবে যারা শব্দবিজ্ঞানী। আমরা শব্দ বিজ্ঞানী না, আমরা শব্দকে সুরে রূপান্তর করি। আমার এই সোফাতে আমি বসে বসে মোজার্ট, বেথোভেন বা রবিশঙ্করের কোনো একটা জিনিস শুনছি, এখানে শুয়ে আছি, আমি চোখটা বন্ধ করলে আমার মনে হচ্ছে আমি নক্ষত্রলোকের ভিতর দিয়ে উড়ে উড়ে চলে যাচ্ছি। সে এই সমস্ত মহাবিশ্বটা একটা আধ্যাত্মিক কিসের ব্যাপার, কারণ আপনি ধরেন মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল, ভবিষ্যতে গিয়ে একসময় ব্ল্যাক হোলের ভিতরে চলে যাবে। সে এই পুরো যে তাহলে পুরোটা কী ছিল? শূন্যতার স্বপ্ন। পুরো যে অস্তিত্ব রূপ নিল, এবং অস্তিত্বের রূপ নেওয়ার আগেও অনেক, সেটা সময় কিনা জানি না, পরেও যে সেটা সময় কিনা জানি না, সে মাঝখানে যে স্বপ্নের মতো জীবন ধরে দিল, এটাই তো আধ্যাত্মিকতা। সো সমস্ত ভালো শিল্পই এবং সমস্ত ভালো অনুভূতি আপনাকে এক ধরনের আধ্যাত্মিকতার ভিতরে নিয়ে যায়। সেটা যন্ত্র পারে, সে তার কাঠের যন্ত্র না। যত সময় কাঠের যন্ত্র, যত সময় কোনো মানুষের আত্মা তার উপরে ভর না করে, যখন ওই কাঠের উপরে আত্মা ভর করে, তখন আর সে তার আর কোনো কাঠের যন্ত্র হয়ে থাকে না। সেটা একটা জাদুকরী মোহময়ী একটা জিনিস হয়ে ওঠে, যা আমাদেরকে আসলে আমাদের চেতনালোকের অন্য কোথাও নিয়ে যায়। তো এটা আসলে আমি যে কথাগুলো বলছি, এটা অনেকেই তার জীবন দিয়ে অনুভব করছে বা অনেকে করবেই না, কিচ্ছু যায় আসবে না। মানে আপনি যে মিউজিকটাকে বলবেন যে পৃথিবীর অসাধারণ একটা মিউজিক, সেই মিউজিক আরেকজনের ভিতরে কোনো প্রভাবই ফেলতে নাও পারে। প্রভাব ফেলাটাও সত্য, প্রভাব না ফেলাটাও সত্য। সো আমাদের দুইটাই মেনে নিতে হবে। এটা না, মাঝখানে যে ব্যক্তি উপভোগ করছে সে তার ব্যাপার, সে কি আধ্যাত্মিকতা যেতে পারছে কি যেতে পারছে না, এবং যে বাজাচ্ছে সে কি নিতে পারছে কি নিতে পারছে না। আমরা তো আসলে প্রকৃতি থেকে আসছি, নীরবতা নির্জনতা থেকে আসছি, আবার নির্জনতায় মিলে যাব। সো প্রকৃতির শব্দের সাথে মানুষের যে কানেকশন, এই কানেকশন স্বাভাবিক, যেহেতু আমরা ওখান থেকে আসছি, আমাদের শেকড় ওখানে, ঠিক আছে, আমাদের শেকড় ওখানে। এবং এগুলো তো আমাদের প্রয়োজনীয়, বাতাসের শব্দ, পাখির ডাক, নদীর শব্দ, এগুলো কিন্তু আমাদের আমাদের হয়ে ওঠার জন্য এগুলো কিন্তু প্রয়োজনীয়। আমি তো সেই আদিম প্রাকৃতিক সত্তা, যে প্রকৃতি থেকে আসছি। তো আমার এই জিনিসটাও, মানে এই জিনিসটা তো আমার প্রয়োজন হচ্ছে না। আর এটা তো আসলে একটু পেইনফুল। আমার এই যে পাশে যে একটা বিল্ডিং হয়, ঘ্যাট 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 টাইলস কাটতেছে, আমার সকালবেলা ঘুম, এটা তো ভালো লাগবে না, কারণ স্বাভাবিক ফ্রিকোয়েন্সি হিসেবেও ভালো না। তারপরেও আপনি খেয়াল করে দেখেন যে হেভি মেটাল কোথা থেকে আসলো। মেটাল এই যে ইংল্যান্ডের কোন জায়গায়, লিভারপুল না কোথায় যেন, ওই যে যেখানে টনি আমি তারপরে ওজি অসবর্ন ওরা যে কাজ করতো, হ্যাঁ আঙুলটা কাটা গেল, তারপরে নকল আঙুল লাগালো, যার ফলে ওই একটা নোট, যে এই যে নকল আঙুলের কারণে একটা নোট ডেড হয়ে যেত, যেখান থেকে ডেড নোট হেভি মেটালের। সো এই জিনিসগুলো তৈরি হয়েছে। সো এই যে নাগরিকতার, এই রক মিউজিকের যে ক্যাওস যে ব্যাপারটা, এটা কিন্তু নাগরিক থেকে আসা। ধরুন আমি স্টেজে আপনারা দেখছেন যে আমি অনেক ক্যাওস করতে বন্ধ করি, কিন্তু ধরেন আমি খুব প্রাকৃতিক নির্জন জায়গায় গেলে আমার নিজের এই গান কেউ গাইতে বললেও আমার গাইতে ইচ্ছা করে না, আমি নিজে শুনতেও চাই না। কিন্তু আমি শহরের ভিতরে, ঢাকা শহরের ভিতরে আমি তো অবশ্যই করব, কারণ তুমি নয়েজ করছো, তোমার নয়েজটা কতখানি পেইনফুল দেখো একটু তুমি। হ্যাঁ, আর এই নাগরিকতা, এটা মানুষের উন্নয়ন কতখানি হচ্ছে আসলে, অতি মানুষদের উন্নয়ন হচ্ছে, মানুষের উন্নয়ন হচ্ছে না। আর এই যে আপনি বললেন যে আপনার বাইরে গেলে কেমনই লাগে, এটা অভ্যস্ততা, এটা কোনো নিয়তি না, এটা অভ্যস্ততা। আপনি ঠিক যেমন, আমি যেমন গ্রাম থেকে আসছি, সো আমার কাছে এই শব্দগুলো কিন্তু বেশি লাগবেই, কারণ আমার ওই অভ্যস্ততা ছিল না। কিন্তু এখন আমি এখানে থাকতে থাকতে কিন্তু আমিও এখানে এখন হয়ে গেছে, আমারও একটু শুনশান নিরাপদলে হয়েছে কি, এরকম একটা ফিল হয়েছে। এটা আসলে অভ্যস্ততার ব্যাপার, এটা কোনো চিরন্তন সত্য বলে কিছু নেই এখানে। আমাদের কানের যে ক্ষমতা, এই ক্ষমতার কারণে আসলে পৃথিবীতে আসলে কীরকম শব্দ করে আমরা জানি না। আমরা কিন্তু অনেক কিছু শুনতে পারি না, এর আমাদের একটা লিমিটেশন আছে। এই লিমিটেশন দিয়ে কিন্তু আমাদের কর্ণকুহরের এই লিমিটেশন দিয়ে আমরা কিন্তু শব্দকে বিচার করি। হ্যাঁ, সো আসলে যে পৃথিবীর কেমন শব্দ, এটা আমরা শুনতে পাই না। অনেক ফ্রিকোয়েন্সি আমাদের কান নিতে পারে না, লো ফ্রিকোয়েন্সি অনেক নিতে পারে না, হাই ফ্রিকোয়েন্সি অনেক কিছু নিতে পারে না। সঙ্গীত আসলে, আমি একটা বলি যে সংবাদপত্র তাই দেখায়, যেটা পৃথিবী সংবাদপত্র তা দেখায়। আর সঙ্গীত হলো পৃথিবী যে যা হতে পারতো, সঙ্গীত তা শোনায়। তো
সঙ্গীতের মূল ফ্রিকোয়েন্সির ব্যাপার ট্যাপার হচ্ছে তো একটু বৈজ্ঞানিক। যেমন পদার্থবিজ্ঞানী কতখানি ভায়োলিন বাজাতে পারবে তা তো আমি জানি না, যদিও আইনস্টাইন ভায়োলিন বাজাতো, তাও ইহুদি মেননের মতো কিনা তা তো জানি না। তো সঙ্গীতের কাজ এই যে মানে আমাদের যে সমস্ত কিছু যে আমাদেরকে বিশৃঙ্খল করে দেয়, সঙ্গীত আমাদের এই সঙ্গবদ্ধতা দেয়। আপনি খেয়াল করে দেখেন সঙ্গীত কী করতে পারে। আপনি একটা কনসার্টে একদল লোক একটু আগে গেটে ঢোকা নিয়ে মারামারি করছিল, হেভি মারামারি, কোনো তার প্রিয় গায়কের কনসার্ট দেখতে মারামারি, পুলিশের ঠেকাতে খবর হয়ে যাচ্ছে, প্রহরীদের ঠেকাতে খবর হয়ে যাচ্ছে, কোনো রকম থামলো জিনিসটা, গায়ক স্টেজে গান গাওয়া শুরু করলো, সব চোখে চোখ বন্ধ করে সব এক হয়ে গেল। এই যে সঙ্গীত, এই যে এই জিনিসটা পারে, এটা সঙ্গীত। কিন্তু এইটাকে আবার যেমন রণসঙ্গীত, যুদ্ধের জন্য আপনাকে সঙ্গীত ওখানে ব্যবহার করা হচ্ছে, যেটা নেগেটিভ, মানুষ মারার জন্য আপনাকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু সঙ্গীত এমন একটা জিনিস যে বললাম না, আপনাকে আপনার পুরো নিউরনকে নিয়ন্ত্রণ করে। সো আপনাকে ও ভালো দিকেও নিয়ে যেতে পারে, ও খারাপ দিকেও নিয়ে যেতে পারে। এখন এর কাছে আপনি কি হবেন এটা আপনার ব্যাপার। পৃথিবীর অধিকাংশ মিউজিশিয়ান ভালো দিকে নেওয়ার চেষ্টা করছে, কারণ আপনি দেখবেন যে আপনি মিউজিক শুনলে, আপনি ইভেন মেটাল গান শুনলেও আপনার হয়তো ফিজিক্যালি আপনার মাসল টাসল উত্তেজিত হয়ে যায়, কিন্তু আপনার মন প্রশান্ত হয়। মন কিন্তু আর পৃথিবীকে নরক মনে হয় না তখন। পৃথিবী তখন মনে হয় যে হ্যাঁ, মানে একটা কিছু আছে, যে একটা শক্তিশালী কোনো কিছু আছে। তো এই হলো সঙ্গীতের ব্যাপার। আর্ট জিনিসটা তো একটু অলিক না, এই যে এই পেন্টিংটা যে আমাদের কাভার, না থাকলেও কি না থাকলেও কি, কিন্তু আছে, এটা হয়েছে এবং আমাদের একটা অনুভূতি দিচ্ছে। তো সে তো খুঁজতে থাকবেই, কিন্তু ফ্রিকোয়েন্সি খুঁজে কিনা জানি না, সে তার অনুভূতিকে প্রকাশ করে আসলে। ফ্রিকোয়েন্সি কিন্তু হয়ে যাওয়ার পরে ব্যাখ্যা করতেছেন আপনি। মিউজিশিয়ান কিন্তু, আমি কি গান শুরু করার সময় ভাবি এটা কত ফ্রিকোয়েন্সি, কত আমি হয়তো এইটুকু ভাবি যে হ্যাঁ, এইটা গানের যে লিরিক, এটার জন্য এই স্কেলটা এটার জন্য পারফেক্ট, হ্যাঁ এটা হলে বোধহয় এটা একটা অনুভূতি তৈরি করবে। জানি না অনেক কিনা, আমি জানি না। আমি এত মানে যখন ছোটোবেলায় আর্ট নিয়ে অনেক আর্ট এটা আর্ট ওটা, আর্টের সংজ্ঞা খোঁজা, কবিতার সংজ্ঞা খোঁজা, হ্যাঁ গানের সঙ্গীতের সংজ্ঞা খোঁজা, এই প্রবণতাগুলো ছিল। এখন না, এটা আমি স্বপ্নের মতোই দেখি। আমি এটা স্বপ্নের ভিতরে দেখুন, যেমন স্বপ্নে আপনি কিছু দেখছেন যে আপনি কোনো দিন দেখেননি, শিল্পী সেই জিনিসটাই দেখায় সে পৃথিবী যা কোনো দিন দেখায়নি, পৃথিবীতে ছিল হয়তো কিন্তু দেখেনি কেউ। সো এটা ঠিক এই কারণেই ধরেন একটি যুদ্ধ নিয়ে আপনার সংবাদপত্রের একটা নিউজ আর ওই যুদ্ধ নিয়ে একটা গান বা কবিতা একরকম হয় না কখনো, হ্যাঁ। এটা হলো বাস্তবতাকে রিপ্রেজেন্ট করে, আর এই বাস্তবতাকে ক্রিয়েট করে, এই বাস্তবতাকে বলতেছে এটা 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 এটা। সো আর্ট এরকম নিয়ে এটা এ হলে এ হতে পারতো, এটা ও হলে ও হতে পারতো, এরকম কিছু না। আমি বললাম না যে আমার স্বপ্নে কী আসবে আমি জানি না, তো আমি আগামীকাল কী গান লিখবো এটা জানি না। আমি হয়তো মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য আমি চারপাশ নিয়ে ভাবছি, এর ফিলোসফি ভাবতেছি, এর মনস্তত্ত্ব ভাবতেছি, এর সমস্ত কিছু ভাবতেছি, কিন্তু আমি জানি না তো কালকে কী বিষয়ক গান হবে। এটা আমার অনুভূতি কখন কী হবে আমি কি বলতে পারবো যে কালকে সন্ধ্যা 7:05 আমার বিরহ পাবে, তারপরে আমি ওইটা নিয়ে একটা গান লিখবো এত ফ্রিকোয়েন্সিতে? ব্যাপারটা ওইভাবে আসে না। ব্যাপারটা প্রকৃতি যেভাবে, যেমন গোলাপ গাছটা জানে না যে ওর কী রঙের, মানে ফুলটার শেপটা কী হবে, এটা জানে না বলে সে বারে বারে ফুল ফোটাতে থাকে, যে সে গাছটা কত রূপ নিতে পারে। একজন আর্টিস্টও তাই, এত কিছু ভেবেচিন্তে করে না। সে বেঁচে থাকার জন্য, সে জগৎকে বোঝার জন্য অনেক কিছু বুদ্ধিভিত্তিকভাবেই করে, হ্যাঁ। যে জন্য একজন যে লোকটা একটা কবিতার হেভি সমালোচনা করে বুদ্ধিভিত্তিক আলোচনা করছে, সে কিন্তু একটা ভালো কবিতা লিখতে গেলে পারতেছে না, হ্যাঁ। সো এইটা হলো যে প্রকৃতি কারোর ভিতর দিয়ে এটা আনে, আর সেটা পরবর্তী আনার পরে আপনি অনেক বিশ্লেষণ করতে পারবেন। যেমন আমাদের কবিতা গান অনেক মানুষ অনেক বিশ্লেষণ করে, যেটা হয়তো ঠিকও, আমি নিজে পুরো মুগ্ধ, ও এই পার্সপেক্টিভ ছিল, আমি নিজে লিখছি, আমি কিন্তু ও এটা তো আমি ভাবিনি, আমি এটা ভাবিনি কিন্তু আমার অবচেতন ভেবে রাখছে। সো এটা এই একটা অবচেতনের খেলা আসলে। সো এটার নির্দিষ্ট করে, এটার কারণে এই ফ্রিকোয়েন্সি এটা ওটা, এই নির্দিষ্ট করা হয়েছে কি আমাদের এই যে, আমি যে এই বিজ্ঞানের মুখোশের দিকে, বিজ্ঞান এক আর বিজ্ঞানের মুখোশ আর আলাদা, হ্যাঁ এটাই সত্য আমরা জেনে গেছি, এত সহজ না। এর সত্য একটি অনন্ত প্রক্রিয়া। তো এটা মানুষ আস্তে আস্তে জানবে, বিজ্ঞান আরও হবে, আরও অনেক অ্যানালাইসিস করবে,
তারপর হয়তো বেথোভেনের মনস্তত্ত্ব দেখে যে এইটা এই ফ্রিকোয়েন্সি এটা আমি আসলে এর চেয়ে বেশি আমার পক্ষে বলা সম্ভব না, কারণ বললে অনেক বিতর্কিত হবে। এটা বিতর্কের ভিতরেও, কারণ এটা আমি চাই সবাই যার যার মতো নিজে বুঝে নিক। এটা কারো কথা শোনে না, কারোর কোনো কনস্পিরেসি থিওরি পড়ে না, কারোর লেখা পড়ে না, কোনো কিছু, সবাই নিজের মতো বুঝে নিক। কিন্তু এইটুকু আপনাকে বুঝে রাখাই উচিত যে গান, একটা সঙ্গীত মানুষের অনুভূতি ক্রিয়েট করে ফ্রিকোয়েন্সি দিয়ে না, অনুভূতি ক্রিয়েট করে তার নোট সিলেকশন, তার তাল লয়, এবং যে ওটা বাজাচ্ছে তার অনুভূতি দিয়ে নিয়ন্ত্রণ হয় বলে আমার মনে হয়। কারণ আপনারা 432 440-এর এই এই জিনিস জানার পরে আপনারা বলছেন যে এটা এই করে, এটা ওই করে, কিন্তু আপনি খেয়াল করে দেখেন আপনাকে এই 440-এর অজস্র মিউজিক কিন্তু আপনাকে মোহিত করছে, প্রশান্ত করছে, আপনার হতাশা কাটাই দিছে, এগুলো করছে, এগুলো করছে। এখন বাকিটা পদার্থবিজ্ঞানীদের জিনিস, সঙ্গীত শিল্পীদের কতখানি আমি জানি না। তবে এটা ঠিক যে পৃথিবীর নিয়ন্ত্রকেরা তাদের সুবিধা মতো আমাদেরকে নিয়ন্ত্রণ করে, এটা একদমই ঠিক। সেক্ষেত্রে এটা হতেও পারে। মানুষ এই যে দ্রোহ, সে কিন্তু নতুন মানুষের প্রতিনিধি, সে কিন্তু মানুষের বিরুদ্ধে না, পুরাতন মানুষ যাহারা আমাদের একটি সিস্টেমের ভিতরে বন্দি করে রাখতে চায়, যাহারা এই যে আমি ধর মহাশাসনের আগে পেছন সিটে এই ব্রিজ খাই পলির, হ্যাঁ, কে এই ব্রিজটা পেছন সিটে বসে থাকে, এই যে মানুষের এত এত পরিশ্রম, সেটার ফলাফল পাচ্ছে কত ভাগ লোক, সামান্য ভাগ লোক। সেই লোকেরাই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতেছে। আমাদের সবসময় পারমাণবিক বোমার ভয় দেখাচ্ছে, দারিদ্রতার ভয় দেখাচ্ছে, বেকারত্বের ভয় দেখাচ্ছে, ভয় দেখায় আমাদেরকে দাস বানিয়ে রাখছে। আপনি খেয়াল করেন, দাসত্ব আগে ছিল শেকল বেঁধে জাহাজ ভরে নিয়ে যেতে হতো, এখন আমরা নিজেরাই জমি বেচে আইএলটিএস করে এটা করে ওখানে যাচ্ছি। সো এই যে আমাদেরকে এইভাবে মগজ ধুলাই করে আমাদেরকে নিয়ে যারা দ্রোহ, তাদের বিরুদ্ধে দ্রোহ করে, দ্রোহ মানুষের বিরুদ্ধে না। এখন সে আর মানুষ খুঁজে পাচ্ছে না, কারণ সবাই দাসত্ব মেনে নিছে। এই জন্যই সে কিন্তু বনের পশু পাখি এদেরকে নিয়ে, কারণ তারা এখনও পৃথিবীকে বাঁচায় রাখতে চায়। হ্যাঁ, তা এখনও কিন্তু প্রকৃতির সমস্ত প্রাণীর ভিতরে হারমোনি আছে। মানুষের তো সবচেয়ে বড় শত্রু, মানুষের আর কোনো শত্রু নেই। মানুষ শুধু মানুষের নিজের শত্রু না, মানুষ সমস্ত বৃক্ষরাজি প্রাণীকুল সমস্ত অধিকাংশ মানে পৃথিবীতে সিস্টেম, আমি বলতেছি না সব মানুষ, যারা সিস্টেম চালাচ্ছে তারা এখন ভাবতেছে পৃথিবীটা একটা হয়ে যাবে, তারপরে আমরা এখান থেকে মঙ্গল গ্রহে গিয়ে বাঁচবো। মঙ্গল গ্রহে গিয়ে আপনি আমি যাবো, যে লোকটা রিক্সা চালায়, যে লোক শ্রমিকটা যারা যাবে, তারা যাবে। তারাই যে মঙ্গল গ্রহে যাওয়ার যে 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 স্পেসশিপ এটা ওটা বানাচ্ছে, এটা কোথা থেকে আসতেছে? এটা তো আমাদের পরিশ্রম দিয়ে আসতেছে। সো দ্রোহ তাদের বিরুদ্ধে দ্রোহ করে। সো এটা কোনো হতাশা নয়, কিন্তু এটা আশা, যে এখনও আশা আছে যে একটি শুভ শক্তি এই অশুভ শক্তিকে হারানোর জন্য সঙ্গবদ্ধ হচ্ছে। এটা কিন্তু আশা, এটা হতাশা না। এইভাবেই কিন্তু সিস্টেম দেখায়। যে লোকটা বলে যে তোমরা এই বাঘ আসছে, তাকে বলা হয় যে ও খারাপ। এইভাবেই আমাদেরকে এইভাবে নৈতিকতা শিক্ষা দিয়ে বই শেখায়। কিন্তু সে আসলে কিন্তু বাঘ আসে না, বাঘ এসে ঘরের ভিতর বসে আছে। আমরা কখন এই বাইরের থেকে ঘরের ভিতর ফিরবো, তখন আমাদের খাবে। একদম আমাদের ঘরের ভিতর বসে আছে। তো এই সোশ্যাল মিডিয়া এইসব ডিভাইস দিয়ে সব আমাদের ঘরের ভিতর বসে না, আমাদের মগজের ভিতর বসে আছে। নাহলে আপনি যেটা চিন্তা করেন সেই পণ্যের বিজ্ঞাপন সামনে সামনে চলে আসে কীভাবে? কারণ আপনার চিন্তা প্রক্রিয়াটা পুরোপুরি ওর কাছে, তাহলে আপনার ঘরের ভিতরে এসে বসে আছে। সো এটা হতাশা না, এটাকে তারা হতাশা হিসাবে দেখায়। যখন আমরা তাদের এই ফেক আশার জায়গাটাকে আমরা আঘাত করি কিছু শিল্পীরা, তখন বলে এরা ডার্ক, এরা অন্ধকার, এটাই মৃত্যু উৎপাদন কারখানা। আমি লিখতে চাই না, আমি মৃত্যু উৎপাদন কারখানায় লিখতে চাই না, কিন্তু মৃত্যু উৎপাদন কারখানা যখন চলবে আমি না লিখে করবো এটাকে। কারণ এইটা লিখতে আপনার শুনতে যতখানি কি লাগে, এটা লিখতে তার থেকে বেশি আমার যন্ত্রণা হয়। কারণ এই ডার্ক ইমেজ লিখে আমি ও কি লিখছি, জোশ, ও শেট, এটা কি, হ্যাঁ, এরকম না। ব্যাপারটা একদমই এরকম না। আমি লিখতেছি, সেখানে হয়তো আমার চোখ দিয়ে পানিও পড়তেছে, কারণ এটা পৃথিবী এইরকম, আমরা এইরকম পৃথিবী চাইনি তো। এই প্যারাডাইস এটা একটা। ধন্যবাদ দেশকালকে। আর আমার কথাবার্তা আপনার ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই। আপনার যেমন লাগে শুনুন, আমাকে ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই। তবে আমি যতটুকু বুঝি, অনেক কিছুই বুঝি না, এত কিছু কে আমি না বুঝবো একজন মানুষ, এটা সম্ভব না। আমি যতটুকু অনুভব করি, এবং এটা এক ধরনের কোনো পারিপার্শ্বিক চাপ থেকে না, আমার নিজের ভিতরে আমি এক ধরনের
প্রকৃতিগত চাপ ফিল করি যে এটা আমি যা বুঝছি এটা জানানো উচিত। আর এই ধরনের কথাবার্তা বললে আপনি খুব বেশি সিস্টেমের কাছে কিন্তু ভালো হবেন না। সিস্টেমের কাছে ভালো না হলে ওই যে বড় শিল্পী হওয়া যাকে বলে, মানে সুপার এই ধরনের, ওইটা বড় শিল্পী হওয়া যায়, কিন্তু ওই যে খুব ওয়েল সেলিব্রেটেড, খুব সাকসেসফুল চারপাশের, এগুলো কিন্তু এইসব কথাবার্তা বললে কিন্তু হয় না সে। তো আমি জাস্ট যা মনে হলো সেটা আমি বললাম। এখন আপনারা আপনাদের মতো বুঝে নেবেন, এটার কোনো প্রেশার নেই যে আমি বলেছি এটা আমাকে করতে হবে। আপনারা সমালোচনা করতে পারেন, যা ইচ্ছা করতে পারেন, তবে নিজেদেরকে ভালোবাসবেন, নিজেদেরকে ঘৃণা কমাবেন। কারণ সিস্টেম চায় আপনাদের নিজেদেরকে আপনারা যত পরিমাণ ঘৃণা করবেন, যত আত্মবিশ্বাস হারায় ফেলবেন, তত তাদের জন্য ভালো। কারণ একজন হীনমন্য, একজন ভীতু, একজন অতৃপ্ত মানুষকে দাস বানানো এবং তাকে শাসন করা সবচেয়ে সহজ। ধন্যবাদ।